ভাইজান, শত্রু ওই দিকের পাহাড়ের দিকে আছে। চলুন এই হাতিয়ারগুলোর সব লোহা শত্রুদের বুকে মেরে ওদের জাহান্নুমের ভ্রমণ করিয়ে দিই। এই আওয়াজটা তুমি বের করলে? না ভাইজান, আমি তো কোনো আওয়াজ বের করিনি। কে ওখানে? কে ওখানে? সামনে এসো, সামনে এসো, তাহলে গুলি চালিয়ে দেবো। হ্যালো মা, প্রণাম। আরে তুমি তো অনেকদিন বাঁচবে মা, আমি তোমারই কথা মনে করছিলাম। আগে হ্যাঁ, আমি পরের সপ্তাহে ছুটি পেয়ে যাব, আমি বাড়ি আসব। হ্যাঁ মা, পাক্কা আসবো। রাখছি, বেস ক্যাম্প যাচ্ছি মা, তোমাকে রাতে কল করছি। প্রণাম। ভারত মায়ের বাচ্চা, কোথায় লুকোচ্ছিস? বাইরে বেরো, বাইরে। আমরা তো শুনেছিলাম ভারত মায়ের সৈনিকরা ও বাহাদুর হয়, কিন্তু তুই ভীতু বেরোলি যে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছিস। গর্তে আমরা নয়, তোমরা লুকোতে চাও, সেই জন্য লুকিয়ে পেছন থেকে আক্রমণ করো। যদি বাহাদুর হতে তাহলে সামনে থেকে ঘাত করতে। যদি এরকমই হয় তাহলে একবার বাইরে চলায়, তারপর আমরা সামনে থেকেই ঘাত করব। মনে হয় সৈনিক ভয় পেয়ে গেছে। আমি হিন্দুস্তানি সিংহ, আর সিংহ কখনো নেকড়ের থেকে ভয় পায় না। যদি বাইরে চলে আসি তাহলে তোমাদের সবাইকে কুচলে ফেলবো। আরে বাবাজি, বাইরে আয় তো একবার, দেখা যাবে কে কাকে কুচলে দেয়। আর এই ভাষণ দেওয়া বন্ধ কর, তুই একা আছিস আর আমরা তিনজন। তোর মৃত্যু নিশ্চিত। যদি বাঁচতে চাস তাহলে নিজের প্রাণের ভিক্ষে চা আমাদের কাছে। কুকুরের বাচ্চা, আমরা ভারত মায়ের সৈনিক। তোমাদের মতো আতঙ্কবাদী 3 জন হোক বা 300 জন, আমরা কারোর থেকে ভয় পাই না। অনেক চালিয়ে নিয়েছো গুলি, এবার ইন্ডিয়ান আর্মির পালা। আপনি কে? আর এখানে কি করছেন? খোকা, আমার নাম মকসুদ, এটা আমারই বাড়ি। মিথ্যে, এই বাড়ি তো কবে থেকে খালি পড়ে আছে। এখানে এখানে কেউই থাকে না। তুমি ঠিক বলেছ খোকা, এই বাড়ি অনেক বছর ধরে খালি পড়েছিল, কারণ আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কিন্তু এখন আমি ফিরে চলে এসেছি। আপনার আইডি দেখান।
না, সামনে এগোবেন না। খোকা, তোমার অবস্থা খুবই খারাপ, তোমার চিকিৎসার প্রয়োজন। আমি আমি ঠিক আছি। গুলি লাগার কারণে আপনার অনেক রক্ত বেরিয়ে গেছে, আর এই অবস্থায় চিকিৎসা না করলে তাহলে তোমার প্রাণ চলে যেতে পারে খোকা। দাঁড়াও, ওকে ওকে গুলি লেগেছে, ওকে মেরো না। চুপ কর বুড়ো, তোর মতো লোকেদের জন্য আমরা কাশ্মীরটাকে হাতের মুঠোয় করতে পারছি না। আমাদের সম্প্রদায়ের নাম বরবাদ করছিস। তোর নাম কি বল? মাকসুদ। এবার চুপচাপ এখানেই বসে থাক, না হলে ওর আগে তোকে মরতে হবে। আর সৈনিক, শুনেছে হিন্দুস্তানি সেনাবাহিনী আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান বানাচ্ছে। বল তোদের প্ল্যানটা কি? কেন মরতে ভয় পাচ্ছে, সেই জন্য প্ল্যান জানতে চাইছিস? মরার ভয় আমাদের নয়, তোর হওয়া উচিত সৈনিক। তাড়াতাড়ি বল এবার তোদের প্ল্যানটা কি, নাহলে তোর শরীরে গুলি মেরে গর্ত করে দেব। মারতে হলে আমাকে মেরে দাও, কিন্তু আমি কিচ্ছু বলবো না তোমাদের। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা তোমাদের দেশে হতে পারে, কিন্তু আমাদের দেশের আর্মি করে না। তুই যা চাস বলে নে সৈনিক, বলতে তো তোকে হবেই। তাতে তুই এটাকে গদ্দারি বল অথবা প্রাণের দাম। বল তোদের প্ল্যানটা কি? বললাম না, মরতে হলে মরে যাব, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। যদি তাই হয় তাহলে তোর সাথে এটাই হবে। শেষবারের জন্য জিজ্ঞেস করছি, বলে দে। এখনো উত্তরটা সেটাই, মরতে হলে মরে যাব, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। কেন জিদ করছো খোকা? বলে দাও এদের, না হলে এরা তোমাকে সত্যি মেরে ফেলবে। যদি মরতে ভয় পেতাম কাকা, তাহলে দেশ রক্ষা করার দায়িত্ব কখনো নিতাম না। যতক্ষণ বাঁচবো দেশের জন্য বাঁচবো। বাহ খোকা বাহ, আমাদের গর্ব সেই মায়ের ওপর যে তোর মতো ছেলেকে জন্ম দিয়েছে। আবে ও নিজের ধর্মের শত্রু বুড়ো, বন্ধ করো হিন্দুস্তানি সৈনিকের সুনাম করা। আর এটাই আমাদের শেষ ওয়ার্নিং। আমার ছেলেও তোমাদের মতোই আর্মি অফিসার ছিল, রিজওয়ান শেখ। দেশের জন্য একাই 10 জন জঙ্গিকে মেরেছিল, কিন্তু একদিন একটা সন্ত্রাসীর দল এসে ওকে হত্যা করে দিল। মানে তুই আমাদের শত্রুর বাবা? শত্রু আমি নই, তোমরা সবাই যারা আমাদের দেশ হিন্দুস্তানকে শেষ করার স্বপ্ন দেখছো। কিন্তু যতক্ষণ আমাদের মতো দেশভক্ত এই মাটিতে থাকবো, তোমাদের মতো লোকেরা হিন্দুস্তানের শান্তি কখনো ভঙ্গ করতে পারবে না। মনে হচ্ছে বুড়োটা পাগল হয়ে গেছে। পাগল আমি নই, তোমরা যারা কয়েক টাকার জন্য অসহায় নির্দোষ অস্ত্রহীন লোকেদের মারার জন্য হাতিয়ার হাতে তুলে নাও। ধর্মের নামে লোকেদের ভ্রমিত করে দিয়ে ওদেরকে আতঙ্কের রাস্তায় ঠেলে দিয়ে ইসলাম ধর্মকে বদনাম করতে থাকো। মানুষকে মানুষের হত্যা করিয়ে খুদার নেক ইরাদাকে শেষ করে দাও। কিন্তু এখন আমি তোমাদের এরকমটা করতে দেব না। তুই থামাবি আমাদের? হ্যাঁ, তুই মরার জন্য তৈরি হয়ে যা বুড়ো। যে আগে থেকেই মরে গেছে তাকে তুই তো দূর, তোর বাপও এসে মারতে পারবে না।
দেশের খেয়াল রেখো। তবে মোহিনী, তুমি শেষ পর্যন্ত একটা বড় বাজেটের ফিল্ম সাইন করেই নিলে, তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। থ্যাংক ইউতে শুধু কাজ হবে না, তোমাকে পার্টি দিতে হবে, আর তাও বিগ বিগ পার্টি। ওকে, কিন্তু এখন ছোট একটা পার্টি দেব। একবার যখন আমার ফিল্ম তৈরি হয়ে রিলিজ হয়ে যাবে আর আমি অনেক বড় সুপারস্টার হয়ে যাব, তখন রোজ বড় বড় পার্টি দেব। ওকে, ডান। ডান। আরে ওটা কে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ, না হলে এত রাতে কোনো একটা মেয়ে ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করবে? আরে এই পাগল মেয়ে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? সরে যাও। শুনতে পাচ্ছে না নাকি? মনে হচ্ছে মাথাটা গেছে। এই মেয়ে, রাস্তা থেকে সরো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে আমাদের। সর্বনাশ! সরে না গেলে গাড়ি দিয়ে উড়িয়ে দেব। এক কাজ করো, গাড়িটা সাইড দিয়ে নাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও কেউ। হ্যালো মোহিনী, তুমি কোথায়? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কখন আসবে তুমি? কে? ওফ বাবা মোহিনী, তুমিও না? তুমি আমার গলা চিনতে পারছো না? আমি করিশ্মা, তোমার বেস্ট ফ্রেন্ড করিশ্মা। করিশ্মা? দেখো, এবার ড্রামা ছাড়ো আর তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। হ্যালো প্রমোদ, তুমি যত তাড়াতাড়ি পারবে আমার বাড়ি চলে এসো, প্লিজ চলে এসো। কে এখানে? কে এখানে? দেখো দেখো, তুমি যেই হও, এসো সামনে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মোহিনী, মোহিনী! প্রমোদ, প্রমোদ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। ও ও ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে ও আমাকে। মোহিনী, কি হয়েছে তোমার? আর কে তোমায় মেরে ফেলবে? ও সে কে? করিশ্মা। সেটা আবার কে? এসেছিল ও ও ও আমাকে আমাকে মারতে এসেছিল, আমাকে মারতে এসেছিল। মোহিনী, কি হয়েছে তোমার? ও এখানে কিভাবে আসতে পারে? আমাকে বিশ্বাস করো প্রমোদ, এসেছিল। তুমি জানো, আমি আর লাকি বাড়ি ফিরছিলাম, তখন ও রাস্তাতেই লাকিকে মেরে ফেলেছিল। তারপর ও আমার পিছনে পিছনে এখানে এসে গেছিল, আর ও আমাকে হয়তো মেরেই ফেলতো, কিন্তু তুমি এসে গেলে আর ও পালিয়ে গেল। মোহিনী, এটা তো অসম্ভব। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি ফিল্মে লিড হিরোইনের রোল পাওয়ার জন্য তুমি ওকে মেরে ফেলেছিলে।
আর এই কাজে আমি আর লাকি তোমাকে সাহায্য করেছিলাম। প্রমোদ, ও এসেছিল, ও বেঁচে আছে। তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? কিন্তু মোহিনী, যে মারা যায় সে কখনো ফিরে আসে না, আর এটাই হলো সত্যি। এই দেখো, এই যে করিশ্মার কল। কোথায় তুমি মোহিনী? তুমি এখনো এলে না যে? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি এসো প্লিজ। শুনলে তুমি? শুনলে? মোহিনী, আমার মনে হয় কেউ মজা করছে, কেউ ওর আওয়াজে মিমিক্রি করছে তোমার সঙ্গে। কিন্তু এমনটা কেউ কেন করবে? কারণ আমার সোনা, তুমি এখন সুপারস্টার হতে চলেছো, আর কেউ হয়তো আমাদের ওকে মারার সময় দেখে ফেলেছিল, আর সেই এখন আমাদের সঙ্গে এই খেলাটা খেলছে যাতে সে তোমার কাছ থেকে টাকা নিতে পারে। এমনটাই যদি হয় তাহলে লাকিকে কে খুন করলো? আর তুমি আসার আগে আমাকে যে মারতে চলেছিল সে কে ছিল? প্রমোদ, আমি বলছি না, করিশ্মা বেঁচে আছে। ও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। ও তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। ওকে বাবা, ওকে। যদি এরকমই ব্যাপার হয় তাহলে চলো আমার সঙ্গে। ওখানে গেলেই তো সবকিছু বোঝা যাবে ভালো করেই, তাই না? আর তোমার ভ্রমও দূর হয়ে যাবে। প্রমোদ, আমার ভীষণ ভয় করছে। কাম অন মোহিনী, একজন সিংহের মতো বয়ফ্রেন্ড তোমার সঙ্গে থাকলে তোমার ভয়ের কি আছে? প্রমোদ, একবার ভেবে দেখো, আমরা এখানে এসে আবার কোনো ভুল করলাম না তো? যদি আমরা ভুল করি তাহলেই তো তোমার এই মনের ভুলটা দূর হবে। ডোন্ট ওয়ারি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। চলো ভিতরে। কারিশমা, কারিশমা, দেখেছো এখানে কেউ নেই। না প্রমোদ, ও এখানেই কোথাও আছে। আমি ফিল করছি ওকে। আমাদের এখানে আসা উচিত হয়নি। খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। কি হয়েছে তোমার মোহিনী? এখানে কেউ নেই, বিশ্বাস করো, ভালো করে দেখো। জানি না কবে থেকে এসব বন্ধ হয়ে পড়ে আছে, সবকিছু নোংরা হয়ে রয়েছে। যদি এখানে কেউ বা কারিশমাও থাকতো তাহলে পরিষ্কার থাকতো নাকি থাকতো না? হ্যাঁ, কিন্তু আমাকে বিশ্বাস করো প্রমোদ, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ও এখানেই কোথাও আছে। তুমি চলো এখান থেকে এবার। কারিশমা, কারিশমা, দেখেছো এত ডাকাডাকি করার পরও কারিশমা এলো না। এবার তো বিশ্বাস করো যে কারিশমা মারা গেছে। তুমি যদি চাও তাহলে ওর লাশটাও দেখাই। কি হয়েছে? প্রমোদ, আমি বলেছিলাম না, ও আছে, ও আছে। কোথায় আছে? আমি এইখানে। কারিশমা? কারিশমা না, তোমাদের দুজনের মৃত্যু আমি প্রতিশোধ নিতে এসেছি। কারিশমা নিজের দেনা আর ঠকানোর ফল কখনো ভোলে না। যখন বেঁচে ছিলাম তখনও নয়, আর মৃত্যুর পরেও নয়। মা, আমি কোচিং ক্লাসে যাচ্ছি। একা একা কোথায় যাচ্ছে সুন্দরী? যেখানে যাচ্ছ সঙ্গে করে এই গুড্ডুকেও নিয়ে চলো। দেখুন, প্লিজ আমাকে যেতে দিন।
আমার কোচিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে বাপরে, কোচিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে নাকি তোমার? তাহলে এসো, বাইকে বসে পড়ো, আমি ছেড়ে দিচ্ছি তোমাকে তোমার কোচিং পর্যন্ত, কিন্তু তোমার কোচিং শেষ হয়ে যাওয়ার পরে। দেখুন দাদা, প্লিজ এসব করবেন না। ভাই সাব, এ গুড্ডু, রঞ্জিত, দেখ কি বলছে রে আমায়, ভাই বলছে আমায়। এই যে সুন্দরী, এখানে তোমার কোনো দাদা নেই, আমরা সবাই তোমার বর, বুঝেছো? চল বস পেছনে, ছেড়ে দেবো তোকে আমরা। আমার হাত ছাড়ো, নইলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করার যখন এত ইচ্ছে তাহলে করো চিৎকার। যেই বাঁচাতে আসবে তারও প্রাণ চলে যাবে। আজ ভাইদের একটু তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছে, তোমাকে ছেড়ে দেওয়া নয়। আরে সুন্দরী, অন্তত এটা তো বলে যাও কোচিং থেকে ফিরবে কখন? আজকে আমি ছাতা আনিনি, আর আজকেই বৃষ্টি হচ্ছে। আমি বাড়িতে পৌঁছানোর পর বৃষ্টিটা এলে কি ভালো হতো। যাক বাবা, বৃষ্টি থেমে গেছে। হে ভগবান, আবার ওই 3 জন ছেলে যদি চলে আসে তাহলে? না না, আজে বাজে কথা ভাবিস না মাহি, ওরা আসবে না, আসবে না। বলেছিলাম না তোমাকে, আজ মনটা তোমাকে চাইছে। তোমাকে না নিয়ে আমরা তো কোথাও যাব না আজ। আরে সুন্দরী, এত চিন্তা করছো কেন? যদি ভালোবেসে আমাদের সঙ্গে চলো তাহলে সত্যি বলছি তোমার শরীরে এক ফোঁটাও আঁচড় আসতে দেব না, আর কেউ জানতেও পারবে না যে তোমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। ওরা কিন্তু ঠিকই বলছে সুন্দরী, বৃষ্টির ওয়েদার একটুখানি নেশা হওয়ার পরে একবার সত্যের দেবতা মিথ্যে বলতে পারে, কিন্তু আমরা 3 জন মিথ্যে বলি না। নে চলে আয়, পেছনে বসে পড়। দাঁড়া, ধর ওকে। আরে মনে হচ্ছে পালিয়ে গেল। ধুর বাবা, এভাবে কিভাবে পালাতে পারে ও? পালা, কত পালাতে পারিস দেখি। আজ তুই আমাদের হাত থেকে পালাতে পারবি না। এ টনি, কি যেন বললি তুই ওকে? আরে সুন্দরী বলি। এই সুন্দরী, দাঁড়া। আমার নাম মধু, মধুবালা। আমার নাম মাহি। মাহি, এরা কে? আর ওরা তোমার পিছু নিয়েছে কেন? ওরা খুব বাজে দিদি, আমার সাথে খারাপ ব্যবহার করছে। প্লিজ আমাকে নিয়ে যাও এখান থেকে। ওরা দুজন আমাকে দেখে নিলে হয়তো তোমার সাথেও খারাপ কিছু করতে পারে। মাহি, দুর্বলকে সবাই ভয় দেখায়। তুমি ওদের যত ভয় করবে তত ওরা তোমায় ভয় দেখাবে। ভয়কে জয় করতে হলে ওদের সামনাসামনি হও। চলো আমার সাথে। না দিদি, কি করছো এটা তুমি? পাগলামি হবে এটা। এটা পাগলামো নয়, লড়াইয়ের শুরু। পরিবর্তন শুরু হয়েছে। আজ যদি তুমি এদের সামনাসামনি না হও মাহি, তাহলে ভবিষ্যতে আরো অনেক মেয়েরা বিপদে পড়বে। শুধু একটা ভয়ের জন্য আজ এই ভয়কে জয় করতেই হবে। চলো।
আরে ভাই, এ তো 1 থেকে 2 হয়ে গেছে। সুন্দরী, যদি আগে বুঝতে পারতাম যে এই লুকোচুরি খেলবি তোরা, একটার সাথে আরেকটা ফ্রি হলে এত চাপ কেন নেবো ভাই আমরা? ঠিক আছে, অসুবিধা নেই, চলে আয় চলে আয়, খুব মজা করব। বেশি দাঁত বের করো না, কারণ যত দাঁত বের করবে তত কষ্ট পাবে তোমরা। আরে বাহ, তোমাকে তো দেখে রানী লক্ষ্মীবাই মনে হচ্ছে। দারুণ হবে তোমার সঙ্গে। বাহাদুর মেয়েকে ছটপট করতে দেখে দারুণ শান্তি অনুভব হবে। আরে দাদা, আমি কি বোকা নাকি? আমিও মজা করব। না না, আমাকে কিছু করো না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। আমার অসুস্থ মা একা আছে বাড়িতে, আমাকে ছাড়া ওনার আর কেউ নেই। যেতে দাও আমাকে, প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি তোমাদের কাছে, আমাকে যেতে দাও। চুপ কর, আমরা তো টিচার নই যে যে কোনো সমস্যা থেকে তোকে বাঁচাবো। প্লিজ আমাকে যেতে দাও। আরে যেতে তো দেব, কিন্তু সেটা আমাদের খিদে মেটবার পরে। না প্লিজ কিছু করো না, আমাকে যেতে দাও। দিদি আমি বললাম না, এখান থেকে বেরিয়ে চলো। দেখো এবার কি হতে চলেছে আমাদের সাথে। বললে পরেই সমস্যা সমাধান হয়ে যায় না দিদি, সমাধান করতে হয়। সেটাই তো আমিও বলছি মাহি, হাত জোর করে কিচ্ছু হবে না, লড়াই করে জিততে হবে আমাদের। এই চুপ কর, অনেক হয়ে গেছে মজা। টনি, গুড্ডু, শুয়ে ফেল ওদের নিচে। এখনো বলছি ছেড়ে দাও ওকে, না হলে কিন্তু আফসোস করবে। বেশি কথা বলছিস তুই, মনে হচ্ছে সবার প্রথমে তোকেই মজা দেখাতে হবে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মাহি তো এটাই বলছিল তোদের, ছেড়ে দাও আমাকে, বাড়ি যেতে দাও। বাড়িতে আমার মা একা আছে, আমিও বলেছিলাম যেতে দাও, কিন্তু তোরা আমার একটাও কথা শুনলি না। আয় এবার আমার কাছ থেকে মজা পা, যা করার কর, কিচ্ছু বলবো না তোদের। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি, যেতে দাও আমাদের প্লিজ। আজকের পরে আমরা আর কাউকে ডিস্টার্ব করব না, সবাইকে মা বোনের চোখেই দেখবো, প্লিজ যেতে দাও। হ্যাঁ দিদি, প্লিজ ছেড়ে দাও, ভয় লাগছে। যাওয়ার সুযোগ তো দিয়েছিলাম তোদের, কিন্তু তোরাই মানলি না। তোরা জানিস, যখন আমি বেঁচে ছিলাম তখন আমি মাহির মতনই সরল একটা মেয়ে ছিলাম, ভয় পেতাম তোদের মতো লোকেদেরকে। আমার এই ভয়ের জন্য একটা ছেলে আমার ওপর শারীরিক অত্যাচার করলো, তারপর ধরা পড়ার ভয়ে আমাকে মেরে ফেললো। সেদিন থেকে আমি এই নির্জন ফাঁকা রাস্তাগুলোতে ঘুরে বেড়াই, মাহির মতো সরল মেয়েদের তোদের হাত থেকে বাঁচানোর জন্য। আমি তোদের ক্ষমা করব না, মেরেই ফেলবো। মাহি, আমি মরার পরে ভয়কে জয় করেছি, তুমি এটা করো না। তুমি ওদের সামনাসামনি হও, লড়াই করো ওদের সাথে। যদি মারতে হয় মেরে ফেলো, কিন্তু ভয় পেও না। আমি যাচ্ছি। আমি কথা দিচ্ছি মধুবালা দিদি, আজকের পর থেকে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না। যে ভয় দেখাবে তাকে মৃত্যু মুখে যেতে হবে। কোনো মানুষকে এতটাও অপমান করা উচিত নয় যে সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তার নিজের জীবনের উপর ঘৃণা হয়।
কারণ এরকম মানুষ প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর যদি বিষয়টা তার গায়ের রং নিয়ে হয় তাহলে সে আরো ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। আজকের এই কলিযুগে আমি এরকমই একটি গল্প আপনাদের বলতে চাই। শহরের একটি বড় কলেজে দিব্যা নামের একজন মেয়ে পড়তে আসত। সে পড়াশুনোয় অত্যন্ত ভালো ছিল বলে সর্বদা ক্লাসে প্রথম স্থান অধিকার করত। কিন্তু সে সবসময় দুঃখী আর একা একা থাকত। আর এর কারণ ছিল তার গায়ের কালো রং। তার নিজের কালো রং নিয়ে অত্যন্ত লজ্জা ছিল। ক্লাসে তার সঙ্গে যে মেয়েরা পড়তো তারাও তার এই কালো রং নিয়ে বিরক্ত হতো। একদিন কলেজ ছুটির পরে যখন দিব্যা নিজের বাড়িতে যাচ্ছিল, সে সময় হঠাৎ তার দুই বান্ধবী মঞ্জু আর নিতা তার সামনে এসে দাঁড়ায় আর তাকে নিয়ে মজা করতে থাকে। আরে কি ব্যাপার বিদ্যা, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরছো? কিছু না, আমাকে বিরক্ত করো না, যেতে দাও। আরে চলে যেও, আমাদের সাথে একটু কথা তো বলে যাও। কে জানে আমাদের সাথে কথা বলতে বলতে তুমি আমাদের মতো ফর্সা হয়ে যেতে পারো, আর অত কুৎসিত দেখতে থাকবে না। মঞ্জু আর নিতা হাসতে থাকে। দিব্যার আরে না না নিতা, এটাও হতে পারে যে কথা বলতে বলতে ওর মতো আমরাও কালো হয়ে যাই আর আমরা বিচ্ছিরি দেখতে হয়ে যাই। না অঞ্জু, সেটা হবে না, কারণ ওর গায়ের রং তো ওর গায়েই থাকবে, সারা জীবন ওর গায়ের রং কালোই থাকবে। দুজন আরো বেশি হাসতে থাকে। দিব্যার এইবার প্রচন্ড রাগ হয়। তোমরা সবাই খুব খারাপ, তোমাদের এইসব ব্যবহারের কারণেই আমার কতটা কষ্ট হয় এসব কি তোমরা জানো? বেশি কথা বলার প্রয়োজন নেই, যা বেরো, বেশি জ্ঞান দিতে এসেছেন আমাদের। ঠিকই বলেছো, কাল ভালো করে সাবান দিয়ে রগড়ে রগড়ে চান করো, হয়তো তোমার কালো রং একটু কমতে পারে। তারা আরো বেশি করে হাসতে থাকে। দিব্যা মাথা নিচু করে ওখান থেকে চলে আসে। দিব্যা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। বাড়িতে তার মাও ছিল। কি হয়েছে মা, এত কাঁদছিস কেন? আমি কালকে থেকে কলেজে যাব না। কেন, টিচার কিছু বলেছেন বুঝি? না, সেটা নয়। তাহলে কি হয়েছে? ক্লাসের সব মেয়েরা আমি কালো বলে আমাকে নিয়ে ঠাট্টা করে, তাই আমি যাব না। বিদ্যা, এই কথা বলতে নেই, এই সব ঘটেই থাকে, এতে এত চিন্তা করিস না, তুই শুধু পড়াশোনা কর। এই কথা বলে মা নিজের কাজ করতে রান্নাঘরের দিকে চলে গেল। কেউ আমাকে বোঝে না, আর আমার যেটা নিয়ে কি কষ্ট হয় সেটা আমি কাকে বোঝাবো? আর দিব্যা কাঁদতে লাগলো। কয়েকদিন পরে দিব্যা হাসতে হাসতে কলেজে ঢুকছিল। সমস্ত মেয়েরা তাকে আবার রাগাতে লাগলো। দিব্যা চুপচাপ গিয়ে নিজের বেঞ্চে বসে পড়ল। মঞ্জু ওর পাশে এসে বসলো আর ওর সাথে কথা বলা শুরু করলো। কি হলো, আজকে খুব খুশি মনে হচ্ছে? কিছুই না, এমনি আমার মনটা আজকে ভালো লাগছে। কেন, তুমি ফর্সা হয়ে যাবে নাকি? না, আরো ভালো কিছু ঘটতে চলেছে, হয়তো সবকিছু ঠিক হতে চলেছে। কি ঠিক হতে চলেছে আর কিভাবে সেসব আমি জানি না। তোমার মাথাটাই গেছে মনে হচ্ছে, কি উল্টো পাল্টা বকছো। না, কিন্তু ওইসব ছাড়, এই নে চকলেট খা, আমার মা নিজের হাতে এটা বানিয়েছে। দারুণ তো। আচ্ছা, তোমার এই ক্লাসে আসার আর আমার সাথে কথা বলার কিছু তো লাভ হলো। মঞ্জু সেই চকলেটটা নিয়ে খাওয়া শুরু করলো। বাহ, দারুণ খেতে তো। আর আছে? না, এখন আমার কাছে নেই, কিন্তু বাড়িতে আছে। এটা শুধু টেস্ট করানোর জন্য এনেছিলাম। ঠিক আছে, কালকে আরো বেশি করে এনো। পরের দিন যখন দিব্যা কলেজে এলো, তখন ক্লাসের সমস্ত মেয়েরা এক জায়গায় জড়ো হয়েছিল। দিব্যা গিয়ে দাঁড়ালো নিতার পাশে। কি হলো, সব ঠিক আছে তো? এসে গেছিস? অলক্ষণে তোরই খামতি ছিল। কিন্তু কি হয়েছে? অঞ্জু কাল রাত থেকেই খুব অসুস্থ, ডাক্তার বুঝতেই পারছে না কি হয়েছে। দিব্যা মঞ্জুর কথা শুনে খুব খুশি হলো। সে নিজের বেঞ্চে চলে এলো। তার মানে এই চকলেটটা সত্যিই কাজ করছে, তার মানে সবকিছু ঠিক হয়ে যাবে।
অঞ্জুরটা তো হয়ে গেল, এইবার বাকি সবার পালা। দিব্যা নিজের ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বার করলো, তারপরে ফিরে গেল সেই মেয়েগুলোর কাছে। শোনো, আমি জানি তোমাদের সবার খুব টেনশন হচ্ছে, তাই তোমাদের সবার টেনশন কমানোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি। এগুলো আমার মা বাড়িতে বানিয়েছে, তোমরা সবাই খাও, তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এখন আর চিন্তা করেই বা কি হবে? আর এই অলক্ষণে মেয়েটা প্রথমবার কিছু এনেছে, তাহলে খেয়েই দেখি। মেয়েরা চকলেটগুলো খেলো আর নিজেদের জায়গায় বসে পড়ল। পরের দিন মঞ্জু কলেজে এলো। দিব্যা যখন মঞ্জুর চেহারাটা দেখলো তখন সে জোরে জোরে হাসতে লাগলো। মঞ্জুর গায়ের রঙও দিব্যার মতো কালো হয়ে গিয়েছিল। এবার কেমন লাগছে কালো রং? রাগাও আমাকে, এবার রাগাও। আমি খুব ভালো করেই জানি যে এই সব তুই করেছিস। ওই চকলেটে তুই নিশ্চয়ই কিছু মিশিয়েছিলি, আর সেটা খেয়েই আমার এই অবস্থা হয়েছে। মঞ্জু কলেজের প্রিন্সিপালের কাছে দিব্যার নামে কমপ্লেন করল। প্রিন্সিপাল দিব্যা আর তার মাকে কলেজে কল করল। ততদিনে সমস্ত মেয়ের গায়ের রং কালো হয়ে গিয়েছিল, আর সেটা দেখে দিব্যা খুব খুশি হয়েছিল। এখানে কি হচ্ছেটা কি? আপনি দিব্যাকে কি এমন চকলেট বানিয়ে দিয়েছেন যার থেকে এই সমস্তগুলো হচ্ছে? আমি তো ওকে কোনো চকলেটই দিইনি। কি রে, স্যার কি বলছেন? উত্তর দে। স্যার, এই চকলেটটা আমাকে মা দেয়নি। তাহলে কে দিয়েছে আর কেন? স্যার, একদিন আমি কলেজের পিছনে কাঁদছিলাম, কারণ সবাই আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করত। তখনই সেখানে একটা লোক আসে। কি ব্যাপার মা, এই সাত সকালে তুমি কেন কান্নাকাটি করছো? আপনি কে? আমি হলাম সেই মানুষ যে তোমার সমস্যার সমাধান করবে। তোমার কি সমস্যা আমাকে বলো। আমার ক্লাসের সব মেয়েরা আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করে, আর এই জন্য আমার খুব কষ্ট হয়। ও, এই ব্যাপার। তুমি একটা কাজ করো, এর একটা সমাধান আছে আমার কাছে। সেই তান্ত্রিক কালা জাদু দিয়ে অনেকগুলো চকলেটস তৈরি করল আর সব দিব্যাকে দিয়ে দিল। এটা তুমি তাদেরকে খাওয়াবে যারা তোমাকে নিয়ে মজা করে, আর তারপরের সব কাজ এই চকলেট করবে। এবার তুমি যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। ওনার কথাতেই আমি এসব করেছি, আর এবার আমার খুব ভালো লাগছে। ওদের সবাইকে এবার আমার মতোই দেখতে লাগছে। এইবার কেউ আমাকে আর কালো বলে রাগাবে না। প্রিন্সিপাল সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন। তোমাদের সকলের লজ্জা পাওয়া উচিত। তোমরা দিব্যার গায়ের রং নিয়ে ওকে অপমান করতে, সেই জন্যই ও এরকম করেছে। আমি কখনোই বলছি না এটা যে ও ঠিক করেছে, কিন্তু তোমাদের মতো মানুষদের ভুলই সব থেকে বেশি। এই ঘটনার পরে প্রিন্সিপাল সেই তান্ত্রিকের খোঁজ অনেক করেছিলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। আর সেই মেয়েগুলো সেই একই রকম রয়ে গেছে, কালো। রজনী, যবে থেকে আমরা এই অমৃতা ভিলাটা কিনেছি, জানি না কেন মনে হচ্ছে আমরা কিছু ভালো কাজ করছি। সত্যি জায়গাটা খুব সুন্দর। ওই বাড়িটা দেখলেই মনে হয় যেন বাড়িটা খুব ভালোবেসে বানানো হয়েছে। রজনী, আমরা অমৃতা ভিলাটা ভেঙে ফেলার আগে যদি কিছুদিন ওখানে গিয়েই থাকি, ওটা নিউ লেআউট আর ফাউন্ডেশনের ব্যবস্থা সবকিছু ওখানে গিয়েই করব, কি বলো? আইডিয়াটা তো বেশ ভালোই দিয়েছো তুমি। বলো কবে শিফট করতে পারি? এখনই যাওয়া যাক। কুল, তাহলে অপারেশন প্যাকিং শুরু করা যাক। এই ল্যাপটপটা নিতে ভুলো না। আর তুমি লেআউট ইনস্ট্রুমেন্ট আনতে ভুলে যেও না। শিওর। মনে হচ্ছে আমাদের শিফটিং এর সঙ্গে সঙ্গে ওয়েদারটাও বেশ রোমান্টিক হয়ে গেছে। আমাদের জন্য নয়, শুধু আমার জন্য, কারণ তোমার ভিতরে রোমান্সটা খুব কমই আছে। আর ওয়েদারটাও আমার জন্যই বদলেছে, কারণ আমি হলাম রোমান্সের কুইন।
নো ফাইট উইথ বউ। তুমি জিতে গেছো। এক্সকিউজ মি। ইয়েস। আপনারা কারা? আর এই গেটটা খুলছেন কেন? কিন্তু আপনি কে? আমার নাম হলো দেব, আর এই পরের বাংলোটাই হলো আমার। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আমার নাম নিখিল, আর ও আমার ওয়াইফ রজনী। গ্ল্যাড টু মিট ইউ। আপনি আমার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না। ও হ্যাঁ, আমরা এই জায়গাটা কিনে ফেলেছি। আপনাদের কেনাটা উচিত হয়নি। তার মানে? দেখুন, এখানে ভূতের উপদ্রব আছে। কি বাজে কথা বলছেন? এই ভূত টুত কিচ্ছু হয় না। দেখুন মিস্টার, অনেক রাত হয়ে গেছে, আপনি আপনার বাড়ি ফিরে যান। বাই। চলো নিখিল। যাদের মৃত্যু চলে আসে তারাই এই বাংলোতে আসে। লোকটা আমাদের মুডই খারাপ করে দিল। আই থিঙ্ক এই বাংলোটা ওই লোকটা কিনতে চেয়েছিল, কিন্তু ও বোধহয় ডিল করতে পারেনি। সেই জন্যে এই লোকটা আমাদের সঙ্গে সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে, যাতে আমাদের মনে এই জায়গাটা নিয়ে ভয় জন্মায়, আর ছোট ছোট মিস্টেকগুলোকে এই জায়গাটার সঙ্গে জুড়ে ফাইনালি এই জায়গাটা বিক্রি করে চলে যায়। আই থিঙ্ক তুমি ঠিকই বলছো। এনিওয়েজ, এখন শুয়ে পড়ি, কাল অনেক কাজ রয়েছে, প্রচুর খাটনি হবে কাল। নিখিল, নিখিল, ওঠো, দেখো কি হয়েছে, ওঠো। কি হয়েছে? হ্যাঁ, আরে চোখটা খোলো আর দেখো। এটা কে করলো? দরজা জানলা সব খোলা, আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নিখিল, এগুলো সব আবার ভূতে করেনি তো? এবার তুমিও শুরু করলে? এরকম কিছুই নেই, কিন্তু আমি জানি এইসব কে করেছে। কে? এটা ওই করেছে যে এই প্রপার্টিটা হাতাতে চাইছে। চলো আমার সঙ্গে। না নিখিল, এখন নয়, এত রাতে যাব। এত রাতেই যাওয়াটা ঠিক হবে রজনী। যদি এখন আমরা কিছু না করি তাহলে ও কালও একই কাজ করবে, আর করতেই থাকবে। চলো। আপনারা দুজন এখানে? দেখুন মিস্টার দেব, যদি আপনার মনে হয় আপনি আমাদের ভয় পাইয়ে এই ভূতের গল্প শুনিয়ে আমাদের কাছ থেকে এই প্রপার্টিটা হাতিয়ে নেবেন, তাহলে সেটা কিন্তু আপনার ভ্রম। এটা আমাদের ড্রিম প্রজেক্ট মিস্টার দেব। এর থেকে দূরে থাকুন, না হলে আমাকে পুলিশকে খবর দিতে হবে। আই ডোন্ট নো আপনি আমাকে এসব কেন বলছেন। আর প্লিজ, আপনার প্রপার্টি নিয়ে আমার কোনো মাত্র ইন্টারেস্ট নেই। যদি আপনার এই বাংলোতে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেটা আপনাকেই ডিল করতে হবে। আই টোল্ড ইউ, এই বাংলোতে ভূত আছে। আপনার বিশ্বাস না হলে ওখানে যান, একটা পেরেক পুঁতেই দেখুন না। গুড নাইট। আমি তো একদম কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি। কি করতে চলেছো তুমি? সত্যি জানতে হবে আমাকে। নিখিল, তুমি ঠিক আছো তো? নিখিল, চলে যাও, এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার এই বাড়িতে যদি তোমরা আর আঘাত এনেছো তো আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো। চলে যাও, যাও। হে ভগবান, এসব কি ছিল? তার মানে মিস্টার দেব ঠিক বলছিলেন, এখানে ভূতের ছায়া আছে। এখান থেকে আমরা আজই চলে যাব। যদি চলে যাই তাহলে করবোটা কি রজনী? বলো, করবোটা কি? আমাদের যা কিছু ছিল আমরা তো সবকিছু এই প্রপার্টিটার জন্য খরচ করেছি। এই প্রপার্টিটাকে আমরা এইভাবে ছেড়ে যেতে পারি না। তাহলে কি তুমি ভূতের সঙ্গে লড়বে? নিখিল, তুমি বোঝার চেষ্টা করো। বেঁচে থাকলে নতুন করে কিছু শুরু করা যাবে, কিন্তু এখানে যদি আমরা মারা যাই তাহলে? না, মারা যাব না। যদি ওই আত্মাটার আমাদের মেরে ফেলার থাকতো তাহলে আমাদের এখনই মেরে ফেলতো, আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ দিত না। তার মানে? মানে হলো এটা যে এই আত্মাটা খারাপ নয়,
তোমার মনে আছে ও কি বলেছিল? আমার এই বাড়িতে হাত দেবে না। তার মানে এই বাড়িটার সঙ্গে ওর সম্পর্ক আছে। ওর সাথে নিশ্চয়ই কোনো ভুল কাজ করা হয়েছে, যার জন্য আজও আত্মা হয়ে এই বাড়িটা রক্ষা করে চলেছে। নিখিল, এসব কি ধরনের কথা বলছো তুমি? আমাদের এখান থেকে যেতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সেটা। না রজনী, না, বিলিভ মি, এই বাড়িতেই ওই আত্মার রহস্য লুকিয়ে আছে। আমাদের একবার সেই রহস্যটা খুঁজে বের করতে হবে। বিলিভ মি, যদি কিছু না পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে চলে যাব। বলো, আমার সাথে যাবে? ওকে, খুঁজে দেখি। এবার কি করব? হ্যালো মিস্টার নিখিল, এই ফটো আপনি কোথায় পেলেন? আর এত রাতে আমাকে এই ফটো পাঠানোর কারণটাই বা কি? আমি আপনাকে বাড়ি বিক্রি করেছি। আপনি যদি আমার প্রাইভেট লাইফের সম্বন্ধে কিছু জানেন তো প্লিজ স্টে অ্যাওয়ে। না রমেশ বাবু, আমি এসব কিছুই করতে চাই না। শুধু আমি এটাই জানতে চাই যে আপনার সাথে যে মেয়েটি, ওর নাম কি? ওর নাম অমৃতা। কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন? এখনো অমৃতা কি এই বাড়িতেই আছে? অমৃতা বেঁচে আছে। আমি এখনই আসছি। ওকে আটকে রাখুন। কোথায় অমৃতা? কোথায়? আমি এইখানে। অমৃতা, অমৃতা, আমার কথা শোনো। আমাকে মারছো কেন? অমৃতা, তুমি তো আমার ভালোবাসায় পাগল ছিলে, ভালোবাসতে আমাকে, কিন্তু এখন এসব। কারণ এতদিন তুমি আমার ভালোবাসাটাই শুধু দেখেছো। এবার তুমি আমায় ঠকানোর ফলটাও পাবে। ঠকিয়েছি? না অমৃতা, আমি তোমাকে কখনোই ঠকাইনি। বরং তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি আজও পাগলের মতো তোমার অপেক্ষা করছিলাম। আমি বিয়েও করিনি অমৃতা। সত্যি? তোমার দিব্যি অমৃতা। এতই যখন আমায় ভালোবাসতে, তাহলে বলো আমাদের ভালোবাসার চিহ্ন এই বাড়ি ছেড়ে তুমি কেন চলে গিয়েছিলে? আর এটাকে কেন বিক্রি করলে? বিক্রি এই জন্য করেছি কারণ তোমাকে না পেয়ে আমি খুব রেগে গেছিলাম। তুমি আমায় ঠকিয়েছো ভেবেছিলাম। আর এই বাড়িটা ছেড়ে দিয়ে আমি ওই জন্য ওই বাড়িতে শিফট হয়েছিলাম, কারণ একটা অ্যাক্সিডেন্টে মা বাবারও মৃত্যু হয়েছিল। ওনাদের তো মরতেই হতো। খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়। তার মানে? আমি পালাইনি রমেশ। তোমার বাড়ির লোক আমায় খুন করে এই দেওয়ালের মধ্যে পুঁতে দিয়েছিল, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি। আর আমি এই বাড়িতেই বন্দী হয়ে গিয়েছি। কিন্তু আমি আমার এই ভালোবাসার চিহ্ন এই বাড়িকে কাউকে আঘাত করতে দিইনি। কিন্তু কিন্তু কি অমৃতা? এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই দেওয়ালে আমার কঙ্কাল আছে। এবার তুমি তার অন্তিম সংস্কার করো রমেশ। আমার এবার মুক্তির প্রয়োজন। না অমৃতা, আমি তোমার সাথে থাকতে চাই। আমাকে ছেড়ে যেও না। আমায় যেতে হবে রমেশ। পরের জন্মে আবার দেখা হবে। রমেশ বাবু, আপনি চাইলে এই বাড়িটা ফিরিয়ে নিতে পারেন। আমরা আমাদের প্রজেক্ট অন্য কোথাও শুরু করব। থ্যাঙ্কস। কালকে এই কাজটা করা যাবে।